খবরদার আমাকে আর পচা কথা বলে কষ্ট দেবেন না। আমি শুধু আমার ইমরান সাহেবকে ভালোবাসি। ইমরান মাথা ঝেঁকে বলল। তারই নমুনা দেখছি। মোনা সামনে এগিয়ে কোমরে হাত রেখে বলল। আবার মস্করা করছেন? কি উপায়ে বুঝবো ভালোবাসাটা শুধু ইমরান সাহেবের জন্য? মোনা এগিয়ে এসে ইমরানের কোলে বসে গলা জড়িয়ে ধরল, গাল ফুলিয়ে বলল। এখন কি অগ্নি পরীক্ষা দিতে হবে? না, লাগবে না। চুলে একটু বিলি কেটে দিলে আপাতত এই কালামানিক আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। মোনা আচমকা লজ্জা পেয়ে ঠোঁটের কোণে হাসি লুকিয়ে পড়ে। একটু আদর করে দিই। ইমরান বেশ মজা পেয়ে উপনিস মাথা তুলিয়ে পড়ল। অবশ্যই, কেন নয়। আজ ইমরানের কপাল খুলেছে। ইমরানের গাল দুটো আঁচলে তুলে প্রথম ডান গালে, পরে বাম গালে চুমু দিয়ে উঠে দাঁড়ায় মোনা। ইমরানের বদন জুড়ে হাসির ছোটা, ভুরু নাচিয়ে নিঃশব্দ প্রশ্ন। আর কিছু? মোনা ইশারায় উপনিস মাথা ঝাঁকালো। কৌতূহলী ইমরান ইশারায় প্রশ্ন শুধায়। কি? মোনা পুনরায় ইমরানের একেবারে সন্নিকটে এসে টুপ করে ঠোঁটে চুমু দিয়ে রুম থেকে পালিয়ে যায়। ইমরান নিজেই লজ্জা পেয়ে গেল এই মেয়ের কাণ্ডে। শব্দ করে হেসে বলে। চুলে বিলি কেটে দেয়া বাকি তো, পালালে কোথায়? মধ্যরাত 2টো। কনফারেন্সে দুজন আলোচনায় বিষয়বস্তু পাঠানকর জমিদার বাড়ি। আজই ইমরান গিয়েছিল জমিদার বাড়ি দর্শনে। পুরো বাড়ি ঘুরো, পুরোটা জিনিসপত্র ব্যতীত তেমন কিছু আবিষ্কার করতে পারেনি। ও পাশ থেকে প্রশ্ন করলো। আমার মনে হচ্ছে তুই ঠিকভাবে চেক করিসনি। বাড়ির নিচের পোর্শন দেখেছিস? ইমরান জানালো। নিচের পোর্শন কই পাবো ওভাবে? কয়েকটা গুদাম ঘর, তাও খালি কিছুই নেই। আমার পোড়া বাড়িটার কথা মনে আছে? ওটা কিন্তু দেখতে এমন পুরনো বাড়ি ছিল, অথচ দ্বিতীয়বার গিয়ে চেক করে দেখার পর বের হলো ওটা একটা মাদকদ্রব্যর সাম্রাজ্য ছিল। সেই সাথে ওখান থেকে সব পাপ কাজ হতো। মানুষ মেরে ঝুলিয়ে রাখা হতো। এক একটা কঙ্কাল চড়াও দামে বিক্রি হতো। ইমরান চিন্তিত হয়ে বলল। না রে নাফি, ওরকম কিছুই নেই। এতবার চেক দিলাম। আচ্ছা ওয়েট, কলে রবিন এবং সজীবকে নেই? ওরা সেকেন্ড টাইম রিচেক দিতে আজ সেখানে ছিল। ইমরান রবিন এবং সজীবকে যুক্ত করতে দুজনের মুখভঙ্গি কেমন ভয়ানক দেখা গেল। রবিন হাঁপাচ্ছে, সজীব কলের মধ্যেই পানি গিলছে। নাফিস প্রশ্ন করল। হয়েছেটা কি তোমাদের? সজীব পানি গিলে বলল। স্যার, মাত্র এসেছি আমরা। ওটা বাড়ি না, একটা ভূতের রাজ্য। ইমরান এবং নাফিস একসাথে। কি? সোজাসাপটা বলো। রবিন খানিকটা স্বাভাবিক হয়ে বলল। ওখানে রাত নামলে ব্ল্যাক ম্যাজিক শুরু হয়। স্যার, ব্ল্যাক ম্যাজিক বললে ভুল হবে, সরাসরি শয়তান পূজা। দিনে সর্বশান্ত থাকে। আমি আর সজীব বেরিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি কয়েকজন সাদা কাপড়ে মোড়ানো মানুষ ঢুকছে, মুখ বাঁধা। স্থানীয়রা তো এমনিতেই ওপাশে যায় না। ওই মানুষগুলো কয়েকজন ছোট বাচ্চা নিয়ে ভেতরে ঢুকলো। বাচ্চাদের বয়স হবে 14-15। ছেলেগুলোকে আগুনের সামনে বসিয়ে মন্ত্র পড়াচ্ছিল, আর মেয়েগুলোকে পাশের রুমে ঢুকিয়ে দিল। স্যার, এরপর যা দেখলাম। নাফিস প্রশ্ন করল। কি হয়েছে বলো? সজীব ভেজা দু চোখ মুছে পড়ল। স্যার, মেয়েগুলোকে ভেতরে রেপ করা হচ্ছে। ইমরান মুখ দিয়ে বের করলো। ইন্নালিল্লাহ। স্যার, মানুষ না? নাফিস প্রশ্ন করলো। মানে কি? মানুষ না তো কি? চোখে দেখি না স্যার, মনে হয় কি শয়তান বা জিন। স্যার, অদ্ভুত কিছু। আমি আর রবিন ভয়ে পালিয়ে এসেছি। ওদের গোঙানির আওয়াজ কি ভয়ঙ্কর। হুদাই অদৃশ্য কিছু মেয়েগুলোর উপর পৈশাচিক শারীরিক নির্যাতন চালাচ্ছে। মেয়েগুলোকে সাদা কাপড়ে ঢেকে দিয়েছে। আমি জীবনেও ভুলবো না। জীবনেও এত জিনিস দেখেছি, কিন্তু এমন দেখিনি। এত ডিল করেছি, হাতিয়ার চালিয়েছি, হাত কাঁপেনি। আজ মনে হলো প্রাণ নিয়ে পালিয়ে আসাটাও অনেক দুঃসাধ্য। স্যার, ওরা শয়তান পূজা করে, আর দস্তগীর সেখানকার সবচেয়ে বড় স্পন্সর। বাড়িটা নামে আপনাদের স্যার। কাজ তো যা করার ওরা করছে। এসব কাজ নাকি ওই বাড়িতে আজ প্রায় বছর 5 ধরে হয়ে আসছে। কই পেলে এই খবর? ওরাই কার সাথে যেন নতুন ডিল করেছিল ফান্ডিংয়ের জন্য, সেখানে উচ্চারণ করেছে। আরেকটা ব্যাপার স্যার, কয়েকটা দামি গাড়িতে করে আসা মানুষজন সেখানে যুক্ত আছে। মানে এদের ফান্ড দেওয়ার জন্য অনেক পটেনশিয়াল ইনফ্লুয়েন্সিয়াল লোকজন আছে।
মুখ ঢেকে আসে সবাই, মুখ ঢেকে চলে যায়, কি সব শয়তানি মন্ত্র ঝপে। স্তব্ধ চারপাশ। নাফিসের মুখে হাত। ইমরান দুশ্চিন্তা নিয়ে বলল, আল্লাহ রক্ষা করো, বাংলাদেশে এসব চর্চা হচ্ছে আমরা জানি না। সমূলে উৎপাটন না করলে তো ক্ষতি বাড়বে। নাফিস, আমার যতদূর মনে হচ্ছে ওরা শয়তান বা ইফরিতের বংশধর বাড়াচ্ছে, স্বাভাবিক জীবনচক্র পুরোপুরি ব্যাহত হচ্ছে। আল্লাহ মাফ করার মালিক, এদের ধারে কাছেও তো ঘেঁষা যাবে না। নাফিস চমকে প্রশ্ন করলো। এটা কি করে সম্ভব? জিন আর মানুষ? ইমরানের চিন্তিত উত্তর, সম্ভব ইলোমিনাতিতে, স্বাভাবিকভাবে সম্ভব নয়, তবে জাদু করে সম্ভব। সেসবে না যাই, কিন্তু প্রতিকার কি? নাফিস আশ্বাসের গলায় বলল, আমি খুব ভালো কিছু আলেম ইসলামিক স্কলারদের চিনি, ওদের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, ও কি চাচ্ছে বলো তো? দুনিয়াতে এত কাজ থাকতে শয়তানকে বেছে নিল কেন? আমারও তাই প্রশ্ন। এত কিছু থাকতে শেষে কিনা শয়তান? ওদের সবার মাঝে এমন ধারা অব্যাহত আছে। এসব কিছু করতো বলে আনারকলি ফুপুর জীবনটাতে ঝড় নেমে এসেছিল। সব কিছুর বিপরীত প্রতিক্রিয়া আছে। নাফিস প্রতি উত্তরে বলল, আমাদের দেশের অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকজন এসব করে শুনতাম, ক্ষমতা লাভের আশায়, অথচ আজ সত্যতা ও বেরিয়ে আসলো। রবিন বলল, স্যার, আমি শুনছি এসবের পরে নাকি মানুষ অমর হয়। ওই দস্তগীর অমর হইতে চাই মনে হয়। সিনেমাতে দেখছি মানুষের রক্ত খায়, কলিজা খায়, আর কত কি। ইমরান ধমকে বলল, চুপ থাকো, যত সব। মানুষ মরণশীল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185। শয়তানের পূজা করুক আর জিনের পূজা করুক, মরতে তো হবে সবাইকে। সেই সাথে মানুষ এবং জিনের কাজের হিসেব নেওয়া হবে। কথা হচ্ছে আমাদের সাবধানে থাকতে হবে। কেউ কোনো মুখ খুলবে না। এই কথা ছড়ালে বিপদ। এই গোপন আস্তানার সম্প্রসারণের জন্যই ওর জমিদার বাড়ি চাই। আর আমি কি বোকা ভাবলাম, যাক, ও এত যখন চাইছে ওকে ওটা দিয়ে দিব। আমার কি কাজ? এখন তো মনে হচ্ছে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এই বাড়ি দিলে তো নিজের অজান্তেই পাপ কাজে লিপ্ত হয়ে যেতাম। ওর মেয়েটার কোনো খোঁজ পেলে রবিন? মেয়েটা ওর কাছেই থাকে, কথা কম বলে, মা মা করে কাঁদে। 10 বছর হবে বয়স। আল্লাহ বাচ্চাটাকে ওর হিংস্রতা থেকে রক্ষা করুন, আমিন। নিজেদের মাঝে আলাপ শেষ করে কামরা জুড়ে পায়চারি করছে ইমরান। মন অস্থির হয়ে উঠেছে। আচমকা ফোনে মেসেজ এলো। মেসেজ ওপেন করতে লেখা উঠল, I like her attitude. মাথার মাঝে কিছু একটা খেলে গেল। ইমরান আচানক মোনার ফোন ধরল। পাসওয়ার্ড ইমরানের জানা, EE+DC। এমন অদ্ভুত পাসওয়ার্ডের মানে জিজ্ঞেস করাতেই উত্তর দিয়েছিল। ইমরান এবং মোনা দুই নামের অ্যালফাবেটের যোগফল 55 এবং 43। ইংরেজি 55 হলো EE এবং 43 হলো DC। উত্তরে ইমরান বলেছিল, যদি বীজগণিতের জনক আল খারেজমি বেঁচে থাকতেন, তোমাকে কাছে ডেকে নিয়ে নিশ্চিত দোয়া করে দিতেন। মোনা হেসে বলল, খারেজমির পরিবর্তে আপনি দিয়ে দিয়েন ভালোবাসা। ভাবতে ভাবতে আজ কোনো রকমে অনুমতি ব্যতীত পাসওয়ার্ড দিয়ে ফোন খুলে কাঙ্ক্ষিত নাম্বার নিয়ে ইনফরমেশনের জন্য পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর নাম্বারের স্বত্বাধিকারীর সম্পূর্ণ তথ্য সামনে এলো। ইমরান কোনো কুলো খুঁজে পেল না। নিজের অজান্তে মোনার গ্যালারিতে চাপ দিল। আজকে মিটিংয়ে মা ছেলে কয়েকটা ছবি দেখে আনমনে হেসে উঠল। অকমর্ষার চোখ আটকে গেল একটা ফেসে। শ্বাসরুদ্ধকর অবস্থা মনে হলো। বিড়বিড় করে উচ্চারণ করলো, ইন্না লিল্লাহ, ইয়া আল্লাহ, রক্ষা করো আমার স্ত্রী সন্তানকে। মাথায় হাত দিয়ে মোনার ফোন হাতে নিয়ে মিনিট 5 নীরব ছিল। ঘুমে আচ্ছন্ন মোনাকে বুকে জড়িয়ে শুয়েছিল কিছুক্ষণ। এরপর উঠে গিয়ে ছেলের কামরায় ঢুকে ছেলের মাথার পাশে বসেছিল খানিকক্ষণ। ছেলেকে আদর করে অশান্ত মনকে শান্ত করতে সালাতে দাঁড়িয়ে পড়ল। অদৃশ্য শক্তির সাথে কি করে মোকাবেলা করবে? সারাদিন স্টাডি রুমে এবং কনফারেন্সে কাটিয়েছে।
বাসায় সব কটা মহিলা সদস্যকে কাজে লাগিয়ে দিয়েছে। কোম্পানি বন্ধ, মোনালিসা শোরুম বন্ধ ঘোষণা করেছে ঈদের আগের দিন। সবাইকে ব্যস্ততায় ডুবিয়ে তথ্য অনুসন্ধানে বসেছে মোনার একান্ত পুরুষ। যা যা তথ্য পেল চমকে গিয়েছে। নতুন একটা অধ্যায় উন্মোচন হলো। ইমরানের ঠোঁটের কোণে হাসি উঠে জানালার কাছে দাঁড়িয়ে হিসেব মিলিয়ে আপন মনে বলল, এখনও সেই পুরনো ব্রেইন নিয়ে চলছো? বোকা দস্তগীর, আজ অবধি কেউ কখনো ভুল পথে সফল হয়নি। ডক্টর ফস্টাসের পরিণতির কথা যদি জানতে, শয়তানের উপাসনায় নামতে না। স্টাডি রুমের দরজায় আঘাত হওয়াতে দরজা খুলে বের হতেই দেখে ঈশান দাঁড়িয়ে আছে। বাবাকে সাইড দিতে বলে নিচে ঢুকে দরজা আটকে দিল। বাবার হাত ধরে টেনে এনে বলল, পাপ্পা, মাত্র আসরের সালাত আদায় করে আইলাম। জানো, সকাল থেকে দ্বিধায় ভুগছিলাম তোমাকে বলবো কিনা। এখন আর পারলাম না নিজেকে সামলাতে। মনে হলো তোমাকে না বললে ভুল হতে পারে অনেক বড়। ইমরান ভুরুকুচকে ছেলের হাত ধরে বলল, কি হয়েছে প্রিন্স? পাপাকে বলো তো। পাপ্পা, মৃত মানুষ কি জীবিত হয়? ইমরান হেসে দিল। ছেলের কাঁধে হাত রেখে বলল, হয় হাসরের মাঠে মহান আল্লাহর নির্দেশে, এর আগে নয়। আমি জানতাম আল্লাহ আমার ইমান দুর্বল না করুক। আমিন। আমার ধারণা ভুল ছিল পাপ্পা। এই ড্যানি আঙ্কেলের মাঝে সমস্যা আছে। আমি ভেবেছি লোকটা ভালো, কিন্তু এ তো পুরাই শয়তানের দোসর। কি বলছো প্রিন্স? পাপা, কি হয়েছে শোনো। কাল আমার ফেসবুক আইডি নিয়েছিল। গল্পের ছলে আমাকে একটা গ্রুপে অ্যাড করে সেখানে কী সব সিম্পল। আমি প্রথমে একদম নজরে টানিনি, পরে গুগল করে দেখি সব স্যাটানিক সিম্পল। জানো, ওখানে অনেক ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের সন্তানরা আছে। ওরা প্রত্যেকে ড্যানি আঙ্কেলের ফ্যান। আঙ্কেল নাকি ম্যাজিশিয়ান। ওনার একটা শো আছে ঈদের তৃতীয় দিন। সবাইকে ইনভাইট করেছে। সেখানে নাকি তিনি মৃত মানুষকে জীবিত করে দেখাবে। অনেকে তাদের দাদা দাদি, বন্ধু, পরদাদা এদের ছবি পাঠাচ্ছে। আমাকে জোর করে বললো দাদা দাদিকে দেখাবে। আমি যাব কি না পরে জানাবো। জানিয়েছি, কারণ আমার প্রোগ্রাম আছে ঈদের। কোনো মতে কথা বলে গ্রুপ থেকে বের হলাম। পাপ্পা, কিভাবে পসিবল কাউকে জীবিত করা? ইমরান হাসছে। ঈশান বাবাকে দেখে অবাক। এত বড় একটা ঘটনা, অথচ বাবা হাসছে। প্রশ্ন করল, পাপ্পা হাসছো কেন? আমার বুকে হাত দিয়ে দেখো, ধুকপুক করছে। ইমরান হাসি থামিয়ে বলল, বেশি ভয় পেয়েছো? অনেক। আচ্ছা, অপেক্ষা করো, পাপা ভয় কাটিয়ে দিচ্ছি। জিনের অস্তিত্ব আছে, এটা তো জানো। জানি। জিন জাতি স্বভাবে দুরকম, ভালো এবং খারাপ। মহান আল্লাহ বলেছেন মানুষের এবং জিনদের কাজের হিসেব নিবেন। ভালো জিনরা আমাদের মতো ইবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। অপরাধ করলে আমাদের জন্য যেমন জান্নাত এবং জাহান্নাম, ঠিক তেমনি জিনদের জন্য তা প্রযোজ্য। শাস্তি থেকে কিন্তু কেউ রেহাই পাবে না, বুঝলে বাবা? এখন তোমার প্রশ্ন থাকতেই পারে, জিনদের কেন আমরা দেখি না? আমরা জিনদের দেখতে পাই না, এর কারণ তারা অদৃশ্য। জিনদের আদি পিতা সামুমকে তৈরি করে আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি চাও, তোমার কামনা বলো। তখন সে বলেছিল, আমরা মানুষদের দেখব, কিন্তু তারা আমাদের দেখতে পাবে না। এবং আরেকটি হলো, আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয়ে যায় মৃত্যুর পূর্বে। তাই জিনেরা মৃত্যুর আগে যুবক হয়ে মৃত্যুবরণ করে। এবং এই একটা কারণে আমরা জিনদের দেখতে পাই না, তারা অদৃশ্য। বাকি রইল তাদের ভয় পাওয়ার ব্যাপার। শোনো বাবা, জিনদের থেকেও মানুষ ভয়ঙ্কর। এরা জিনদের ব্যবহার করে অপশক্তির অধিকারী হয়ে স্বজাতির ক্ষতি করে। এখন বলো, ভয়ঙ্কর মানুষ নাকি জিন? মানুষ একে অপরকে কুপিয়ে জখম করে, জিনকে শুনেছ কোপাতে? তুমি জিনের ক্ষতি প্রাথমিকভাবে না করলে জিন তোমাকে শারীরিকভাবে আঘাত করবে না, সে তোমাকে ইন্ধন দিবে, খারাপ কাজ করার জন্য মনকে উৎসাহিত করবে, তবে তোমাকে শারীরিক আঘাত খুব একটা করবে না। কারণ জিনেরাও জানে তাদের প্রত্যেকটি কাজের হিসেব মহান রবকে দিতে হবে, বুঝলে? তাহলে পাপ্পা, জীবিত হওয়ার ব্যাপারটা? আমাদের প্রত্যেকের সাথে একটি করে জিন আছে, একে কারিন জিন বলে। এই জিনের কাজ হলো আমাদের ভালো কাজে অনুৎসাহিত করা।
দেখো না, মনে মনে হাজারটা খারাপ চিন্তা আসে, নামাজে ভুল করি, নিষিদ্ধ কাজ করে বসি, নিজের অজান্তে মানুষকে আঘাত করি, খাবার শুরুর আগে বিসমিল্লাহ বলি না, ভালো কাজে শুকরিয়া আদায় করি না। এই সব কিছুতে তার যোগসূত্র। মানুষের মৃত্যুর পরও তার কারিন জিন বহু বছর বেঁচে থাকে, আর ম্যাজিশিয়ান সেই সুযোগ কাজে লাগায়। খারাপ জিন কিন্তু শয়তানি। মানুষের মাঝে যেমন শয়তান পূজারি আছে, ঠিক তেমনি জিনের মাঝে আছে। ইবলিসের কথা তো জানো, যাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম দেয়া হয়েছে। বেলজিবাব, লুসিফার হিসেবেও চিনি তাকে আমরা। ম্যাজিশিয়ানরা এই কারিন জিনকে বশ করে লুসিফারের সাহায্যে, মানে খোদ ইবলিসের সাহায্যে। এবং যেহেতু মানুষের জিন তার মৃত্যুর পরও বেঁচে থাকে, সেই জিনিস মৃত মানুষের প্রতিকৃতি নিয়ে সামনে আসে, আর মানুষ ভাবে বাবা মা দাদা দাদি বুঝি জীবিত হলো। পুরোটাই তোমাকে আমাকে বোকা বানানোর খেলা বাবা। পাপ্পা, ওরা তো অনেক শক্তিশালী, এভাবে তো অনেক ক্ষতি হতে পারে মানুষের। তা হয় যদি কেউ সেই ফাঁদে পা দেয়, তবে সেই সব ম্যাজিশিয়ানদের পরিণতি কিন্তু খুব ভয়ানক হয়। তারা পৃথিবীতেও শান্তি মতো বাঁচতে পারে না। ওই জিন যদি খেপে যায় তাহলে ম্যাজিশিয়ানকে মেরে ফেলে, আর আখিরাতে তার পরিণতি তো জাহান্নাম। ঈশানের মুখে যেন রক্ত নেই, কম্পিত গলেই বলে, পাপ্পা, মা। কি হয়েছে মায়ের? বিজনেস ডিল। ইমরান হেসে ছেলের হাত ধরে বলল, চলো, অতিথিরা সবাই চলে আসবে, আমরা একসাথে চাঁদ দেখব আজ ইনশাল্লাহ। আর মায়ের জন্য দুশ্চিন্তা করো না, মা অর্ডার ক্যান্সেল করে দিয়েছে সকালে। ঈশানের ঠোঁটের কোণে হাসি। ইমরান একপাশে হাসি দিয়ে মনে মনে বলে, দস্তগীর, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতার শিরায় শিরায়। তোমার সাথে থাকতেই পারে শয়তানের হাজারটা শক্তি, আমার কাছে আছে আমার সব শুভ শক্তি, যা মহান আল্লাহ প্রদত্ত। তোমার প্রভু শয়তান মহান আল্লাহকে বলেছিল সে যেন মানব দেহের শিরা উপশিরায় প্রবেশ করতে পারে, তা যেন কবুল হয়। আমাদের রবও তার প্রিয় বান্দাদের জন্য ক্ষমার বিধান রেখেছেন। তুমি ফাঁদে ফেলে বিপদগ্রস্ত করো, আমরা তওবা করে ক্ষমা চেয়ে নেব। দেখি তুমি কত দূর যাও। আকাশে সুন্দর চাঁদ আসছে। পুরো পরিবার এবং অতিথিরা আজ ছাদে। ইমরান কর্নারে দাঁড়িয়ে আছে। মোনা সকলের সঙ্গে গল্প করছিল ছাদে। বাকিদের গল্প রেখে চুপি চুপি পেছনে চলে গেল স্বামীর কাছে। ইমরানের হাত ধরে বলল, তাকাব্বা আল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক। ইমরান এক হাতে আগলে ধরে কাছে টেনে বলল, তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম বৌজান, ঈদ মোবারক। ধন্যবাদ ইমরান সাহেব, কেন? আমাদের সবসময় আগলে রাখার জন্য। কত বড় একটা বিপদে পড়তাম, আল্লাহ রক্ষা করেছেন আপনার উসিলায়। ভুল করতে করতেই শিখেছি মোনালিসা, তোমরাও শিখবে। যেহেতু কিছুটা অভিজ্ঞতা আছে, যথেষ্ট চেষ্টা থাকবে তোমাদের সাহায্য করার ইনশাল্লাহ। বাদ দাও ওসব, মজার ব্যাপার শুনবে? কি? আমরা ভেবেছিলাম ঈশানকে ড্যানিয়েলের ব্যাপারটা খোলাসা করব, তাই না? জি। ছেলে তার আগেই আমাকে এসে সব বলে দিয়েছে আজ বিকেলে। কি বলেছে? ওকে প্রলোভন দেখিয়েছে নাকি বাবা মাকে দেখাবে, সেই থেকে তার মনে সন্দেহ। এরপর অনুসন্ধান করে যা পেয়েছে সব এসে আমাকে বলে দিয়েছে। মোনা অসহায় গলায় বলল, আচ্ছা, বিপদে পড়লাম বলুন তো। আমার জন্য এমন হলো, তাই না? কোথা থেকে যে ক্লায়েন্ট জুটলো কপালে। শুনো মোনালিসা, আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষায় ফেলেন। এই বিপদ হয়তো মনে হচ্ছে আমাদের জন্য অকল্যাণকর, তবে এতেও কল্যাণ আছে। নিশ্চয়ই আল্লাহ এর মাঝে কল্যাণ রেখেছেন। আমি দুশ্চিন্তা করছি না, তোমরা কেন ভাবছো? ভাববো না বলছেন? কারণ ড্যানিয়েল পরোক্ষভাবে আমাকে আক্রমণ করতে আমেরিকা থেকে এসেছে, তোমাদের হাতিয়ার বানাতে চেয়েছে, সেই দিক থেকে ব্যর্থ। ওর কাজকর্ম নিয়ে আমরা সকলে ঘাটাচ্ছি বলেই আমাদের এমন পেঁচানো লাগছে। ব্যাপারটা নিজের জালে নিজেরাই পেঁচিয়ে যাচ্ছে। আমাকে আমন্ত্রণ করতে বলতে? ওর টার্গেট পলিটিক্যাল পাওয়ার নিজের দখলে আনা, যা আপাতত আমার কাছে। আমার অস্ত্র বিজনেস। কক্সবাজার হামলা থেকে শুরু করে সব কিছুতেই ওর হাত। একটার পর একটা চাল চলে যাচ্ছে, বুঝতে পারলে?
বড় বড় পলিটিশিয়ানরা ওর গুণগ্রাহী। কাকনের শ্বশুরের মাকে অন্যতম। সে অনেক কাহিনী, বাদ দাও ওসব। না, আমাকে বলেন, সে আপনার পেছনে কেন লেগেছে? বিজনেসের জন্য এত কিছু? তুমি ড্যানিয়েলকে চেনো ওর ছদ্মনামে, আমি চিনি ওর বংশগত পরিচয়ে। ওর অন্য নাম দস্তগীর সানোয়ার খান। আমার দাদা জানের বড় ভাই সানোয়ার খানের 2 জন যমজ নাতি ছিল, খাস্তগীর সানোয়ার খান এবং দস্তগীর সানোয়ার খান। খাস্তগীর মারা গিয়েছে বেশ কিছু বছর আগে, আর দস্তগীর আমেরিকাতে ছিল। ওদের কিছু খারাপ দিক আছে যা ওরা চর্চা করে আসছে। আমার দাদির উপরও করতে চেয়েছিল। তোমাকে সেদিন লঞ্চে বলেছিলাম না আমার পরদাদা কেন আলাদা হয়েছিল তার মেজ বউকে নিয়ে? এইসব কিছু কুফরি চর্চার মাধ্যমে ওরা নিজেদের সব হাসিল করত, বশীকরণ করত। সেই সময়টা ছিল খানিকটা অন্ধকারাচ্ছন্ন। তাবিজ, দরবেশ, কুফরি, কালো জাদু এসব তখন অহরহ চলত, যার প্রভাব পড়ে ফুপু আনারকলির উপর। জিন জাতি ক্ষিপ্ত হয়ে ফুপুর বিয়েই দিতে দিল না, সাথে সেই দাদির মৃত্যু হয়েছিল করুণভাবে। ও এখন আধুনিক কালো জাদু চর্চা করছে। মনে হচ্ছে রূপকথা শুনছি। রূপকথার মতো মনে এসব ভাবনা আনবে না। শেয়ার করেছে এই কারণে যেন বিপদের সৃষ্টিকর্তাকে স্মরণ করো। জীবনটা বৈচিত্র্যময়, অনেক কিছুই ঘটতে পারে চলার পথে। সব কিছু স্বাভাবিকভাবে নেবে, দেখবে আল্লাহ সহজ করে দিচ্ছেন। বাই দ্য ওয়ে, কি যেন সারপ্রাইজ আছে বললে না? ও হ্যাঁ, গেস্টদের বিদায় দিয়ে আসছি। আপনি রুমে যান, আপনার জন্য গরম গরম কফি পাঠাচ্ছি। অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি এসো কিন্তু। জি আচ্ছা জমিদার মশাই। ইমরান হাসল। রুমে প্রবেশ করতে নাফিসের ফোন রিসিভ করতে ভেসে উঠল পরিচিত 2 মুখ। হামদাদ সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কাইফা হালুক হাম্মাদ ভাই? আলহামদুলিল্লাহ। আনাবি খায়ের ইরান ভাই। এত খুশি কেন? কাজ হয়ে গিয়েছে? আলবাদ। হাম্মাদ কাজ নিয়েছে, হবে না কেন ভাই? নাফিসের হাসি দেখে ইমরান প্রশ্ন করল। হাসছিস কেন? নাফিস প্রত্যুত্তরে বলল, তুই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কি করে ইমরান? আমি গতকাল থেকে দুশ্চিন্তায় ছিলাম কিভাবে এই ঝামেলা থেকে উদ্ধার হব, আর তুই এমন একটা পথ বললি, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। হামদাদ বলল, আমি তো অলরেডি খবর পাঠিয়েছি আমেরিকার ড্যানিয়েল বাংলাদেশ। ও জেল থেকে পালিয়েছে। ইমরান হেসে বলল, ওর সাথে গেম খেলতে হলে ওর টেকনিক ফলো করে খেলতে হবে, বুঝলি? আমেরিকান সরকার তো ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। ওই দেশে অকারেন্সের অভাব নেই। অবশ্য আমার কাছে নিউজ আছে ও যে এখানে এসে আমাদের জমিদার বাড়িটাকে ইলুমিনাতি রাজ্য বানাচ্ছে, তার পেছনে ইন্ধন দিচ্ছে আমাদের কিছু পলিটিক্যাল ফিগার। জায়গার দাম অনেক। ওখানে নাকি কোন নেতার ফ্যাক্টরি করবে। আসল কাহিনী অন্য, ওখানে সব চোরাচালানের সাম্রাজ্য বানাবে। এদেশের প্রচলিত একটা ব্যাপার হচ্ছে, কোনো পরিত্যক্ত বাড়িকে হন্টেড এরিয়া বানালেই সেই বাড়ির মালিক ভয় পালাবে। আমাকে হয়তো ও দুর্বল প্রতিপক্ষ ভাবছে। অন্যদিকে এই বাড়ি হাসিল তো ওর জন্য আরও সহজ। ও জমিদার বাড়িরই ছেলে। ভেতরে যে বংশ পরম্পরার রীতিনীতি আছে তা যদি আমার পরিবার ধ্বংস করে তাহলে তো ঢেকেই পড়বে। সবাই ভাববে আমার অনুপস্থিতিতে এই বাড়ি ওর। আমি ওটাকে হিস্টোরিক্যাল হেরিটেজ হিসেবে রেখে দিতে চাচ্ছি। ব্যবস্থা করো, সব দায়িত্ব নাফিস তোর। ওই নেতাদের ফাইন্ড আউট কর। নাফিস হতবাক হয়ে বলল, মাস্টারমাইন্ড, তুই যে ওর এসব ব্যাপার ধরতে পেরেছিস। আমি তো তোকে পরের বার স্যালুট করব। কি গেম খেলতেছে আল্লাহ। নিজের বংশের লোকদের আমার চেয়ে ভালো কে চিনবে বল? যত সব কুবুদ্ধি এদের মাথায় ঘুরে। আরেকটা ব্যাপার, ড্যানিয়েলের ঈদের 3য় দিন ওর একটা শো আছে। ওখানে গেলে ওকে পাবো? জি না, ও সামনে আসে না। ওখানে গেলে ওর সাগরেদদের পাবি। ও ভিড়ের মাঝে থাকবে। আমি কি ম্যাজিশিয়ান? বের করব কিভাবে? হামদাদ এবং ইমরান দুজনেই হাসছে। নাফিস ধমকে বলল, তোমরা হাসছো কেন? আশ্চর্য, আমি চলে যাচ্ছি। হামদাদ গলা ঝেড়ে হেসে বলল, আরে নাফিস ভাই, রুকো যারা।
ওকে ভিড়ের মাঝে থেকে টেনে আনার দায়িত্ব আমার। তুমি শুধু ওকে ধরবে তোমার লোক দিয়ে, কিন্তু সাবধান, জাদুটোনাও করতে পারে তোমাকে। আশ্চর্য, আহমদ ভাই কি বলো এসব? সবসময় আমাকে ঝামেলায় ফাঁসিয়ে নিজেরা আরামে থাকো। ইমরান সায় দিয়ে বলল, ও এখনো জানে না আমি ওকে চিনে ফেলেছি। তোমাদের এতটুকু গোপন রাখতে হবে। আমার বংশের অংশ তো যে রূপেই আসুক আমি চিনে নেব। তোমাদের কাজ শুধু ভিড় থেকে বের করে আনা, পারবে না? হামদাদ এবং নাফিস দুজনেই সায় দিল। হামদাদ বিদায়ের আগে বলল, ভাই মেয়েটাকে কি করব? অবশ্যই আমার বাড়ি নিয়ে এসো কাল। আমার আদরের ভাস্তি, ওর বাবার সাথে সম্পর্ক যাই হোক, মেয়েটা নিষ্পাপ। তবে এটা ড্যানিয়েল ওরফে দস্তগীরের জন্য মেসেজ। আমার ছেলেকে বিপদে ফেলে আমাকে ফাঁসানোর চেষ্টাই ছিল। আমি ওর মেয়েকে ভালোবেসে ওকে আটকে দিব। দেখি কার শক্তি বেশি। জমিদার বাড়িতে ওই নিষ্পাপ মেয়েরও হক আছে। মেয়ের নাম নিয়ে বাড়িটা নিজের নামে করে নেওয়ার পরিকল্পনা আমি ভেস্তে দিব ওর। দেখি কি করে ওখানে ও এসব কালা জাদু আর ইলুমিনাতির চক্কর চালায়। নাফিস নাক মুখ কুঁচকে বলে, জীবনে কত কি হ্যান্ডেল করলাম, বাকি ছিল এই তান্ত্রিক বাবা হওয়া। এখন মনে হচ্ছে তান্ত্রিক ওঝা হয়ে 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 ভূত জিন ধরবো। তোর সাথে থেকে সব অভিজ্ঞতা হয়েছে। খুন করতে তো বলিনি, শুধু বলেছি ওকে ধরে আনবি, বাকি কাজ হয়ে যাবে। খুন করা কি কঠিন নাকি? এখন কঠিন। আগে যা অনায়াসে করতাম, এখন থাপ্পড় দিতেও হাত কাঁপে। হামদাদ চিন্তিত গলায় বলল, আমার মনে হচ্ছে ওকে আমেরিকার হাতে তুলে দেওয়াই উচিত, নয়তোবা ডিরেক্ট শুট, বিকজ ইউর ইজ টু মাচ ডেঞ্জারাস। ডে বাই ডে হিজ পাওয়ারফুল ইজ ইনক্রিজিং। এতক্ষণ অপেক্ষা কখনোই করতাম না যদি না তোমার নিষেধ করতে। মাথা গরম করলে হবে না, আগে ধরো এরপর বাকি কাজ। ওকে ধরাটাই ট্রিকি। কাল আমার বাড়ি এসো, দাওয়াত রইল। হামদাদ সায় দিল। ইনশাল্লাহ আমি আসবো। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ। গুনগুন করতে করতে কফির কাপ নিয়ে প্রবেশ করলো ইমরান জায়া। ইমরান কাপ হাতে নিয়ে হাসছে, ভালো লাগছে সহধর্মিনীর গলায় গান। ফোন হাতে নিয়ে সকলের উইশ চেক করছিল, সে সাথে স্ত্রীর চালচলন লক্ষ্য করছিল। দেখতে পেল বেলকনি থেকে দুটো অলকান্দা ছিঁড়ে এনে টেবিলে রাখলো। আলমারি থেকে একটা বাসন্তী শাড়ি বের করলো। ভাবনায় ডুব দিল ইমরান। মোনা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। মিনিট 10 অতিক্রম করে বের হলো। পরিপাটি করে চুল বেঁধে খোপা করলো, ফুল গুজলো চুলে, হাতে কাচের চুড়ি। বেশ সুন্দর লাগছে সাজ শেষে। আজ অনেক দিন পর সাজলো। ইমরানের কাছে এসে পাশে বসলো, মাথা নুইয়ে বলল, আমাকে কেমন লাগছে? থুতনি উঠিয়ে ইমরান জানালো, মাশাআল্লাহ, আমার মোনালিসা লাগছে। এটা সারপ্রাইজ? মোনা দুপাশে মাথা নাড়ল। ইমরান প্রশ্ন করলো, তবে? ইমরানকে হাত বাড়াতে বলল, চোখ বন্ধ করে। ইমরান হাতের মুঠোয় গুজে দিল কিছু একটা। চোখ খুলে মুঠো খুলল ইমরান। নির্বাক শব্দহীন প্রতিক্রিয়া। হাতের মুঠোয় একটা স্ট্রিপ, যেটাতে স্পষ্ট লাল দুটো দাগ। শুদ্ধতা কামড়া জুড়ে। শক্তপোক্তভাবে আড়াল করার চেষ্টা করেও ব্যর্থ হলো। গড়িয়ে পড়ল অনায়াসে চোখ বেয়ে জলটুকু। চশমা খুলে টিস্যু বক্স থেকে একটা টিস্যু নিয়ে চোখ মুছল। মোনার তখনও মাথা নত। মোনাকে বুকের সাথে চেপে ধরল। বুকের মাঝেই ফুপিয়ে কেঁদে উঠল মোনা। ওষ্ঠ চল সহধর্মিনীর মাথার অগ্রভাগে। ভেজা কণ্ঠে এতটুকু আওড়ালো, ধন্যবাদ মোনালিসা, বুঝতে পারিনি সুখটুকু এত তাড়াতাড়ি ধরা দিবে। মোনা নাক টেনে মাথা তুলে পড়ল, আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল, তাই সাবধানে ছিলাম। ইমরান ভুরু কুঁচকে বলল, তোমার পরিকল্পনা কি প্রথম দিন থেকেই ছিল? মোনা মুখে হাত দিয়ে হাসি চেপে উপর নিচ পরপর মাথা নাড়ল। ইমরান হেসে বলল, তাহলে তো ফুপু আর খালাম্মার কাছে মাপ চাইতে হবে। না বুঝে কত কি বললাম, অথচ বউ আমার প্রথম দিন থেকেই প্ল্যানিংয়ে ছিল। বারে থাকবো না কেন, ঈশান আমার কাছে বোন চেয়েছে। ভুরু উঠিয়ে ইমরান বলে, বাহ, তাহলে তো ভালোই। ও শুধু আমি বেখবর।
ইস, কোথায় বেখবর! কাছে আসার সময় তো সবটুকু দিয়ে ভালোবাসেন। বাসবো না বলছো? তুমি আমার কত সাধ্যের তা কি তুমি জানো? ইচ্ছে তো করে বুকের মাঝে লুকিয়ে রাখি, সেই সাধ্য নেই।